পেহেলগামের ঘটনার জেরে অবশেষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল ভারত পাকিস্তান। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ৯টি ভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পরপর একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ সহ বেশ কিছু শহর। সশস্ত্র এই হামলায় পাকিস্তানের ৬টি অঞ্চলে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। ভারতের সশস্ত্র বাহিনী এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। তাৎক্ষণিক এই হামলার জবাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করেছে ইসলামাবাদ। ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেছেন তিনি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছেন। ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে ৩টি ফ্রান্সের তৈরি রাফায়েল, রাশিয়ার তৈরি একটি US-30 MKI এবং একটি MiG-29 রয়েছে। এই অভিযানে অংশ নেওয়া পাকিস্তানি বিমান বাহিনীর সমস্ত জেট নিরাপদে রয়েছেন বলেও জানান তিনি। যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, দুই দেশের সীমান্ত রেখা সংলগ্ন দুধনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে। এসবের সঙ্গে একটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। সব মিলিয়ে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে উল্টো ক্ষতির মুখে পড়েছে ভারত। পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় ভারতের 4টি বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এসব এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। এছাড়াও জম্মু কাশ্মীরে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদরকে ফোন করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে তিনি পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছেন। খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তান সক্রিয়ভাবে আগ্রাসনের জবাব দিচ্ছে। যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবেন, কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে পাকিস্তান অবশ্যই তার জবাব দেবে। সেই সাথে তিনি আগামী ২৪ ঘন্টার মধ্যে বড় ধরনের ঘটনা ঘটার ইঙ্গিত দিয়েছেন। ফলে দুই প্রতিবেশী দেশের এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয়। তাওফিকুল ইসলাম, আজকাল। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েই চলেছে। সীমান্তে টানা ১১ দিন ধরে গোলাগুলি, যুদ্ধের প্রস্তুতি ও পাল্টাপাল্টি হুমকি সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ায় আবারও বাজছে যুদ্ধের দামামা। তবে দক্ষিণ এশিয়ার আকাশে এখন শুধু যুদ্ধবিমান নয়, তথ্য প্রযুক্তি বা রাডার ক্ষমতারও লড়াই চলছে। চলমান উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে পাকিস্তানের একটি আধুনিক যন্ত্র, যার নাম এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা অ্যাওয়াক্স। এটি বিমানে স্থাপিত একটি রাডার সিস্টেম, যা আকাশে ভাসমান অবস্থায় শত্রু বিমান, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য হুমকি শনাক্তে অসাধারণ দক্ষতা রাখে। পাকিস্তানের হাতে বর্তমানে 11টি অ্যাওয়াক্স অস্ত্র রয়েছে, যেগুলো সুইডেনের উন্নত এরিকসন এরিয়া রাডার দ্বারা সজ্জিত। এই সিস্টেমে রয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান রাডার, যার সর্বোচ্চ শনাক্তকরণ পরিসর প্রায় 450 কিলোমিটার। এটি 360 ডিগ্রি পর্যবেক্ষণ, সীমান্তে নজরদারি এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সক্ষম। এই প্রযুক্তি পাকিস্তানের আকাশে মোবাইল কমান্ড সেন্টার হিসেবে কাজ করে, যার মাধ্যমে সীমান্তে ভারতীয় জেট ঢুকলে তা দ্রুত শনাক্ত করা সম্ভব। এই ডিফেন্স সিস্টেম ভারতীয় মিসাইল বা বিমানকে মাঝ আকাশে গুড়িয়ে দিতে পারবে। এটির পাশাপাশি পাকিস্তান চীনের তৈরি জেডিকে প্রযুক্তির অ্যাওয়াক্স সিস্টেমেও ব্যবহার করে, যা তাদের এয়ারবোর্ন নজরদারির সক্ষমতা আরও বৃদ্ধি করেছে।
অ্যাওয়াক্স প্রযুক্তি ব্যবহারে পাকিস্তানের চেয়ে এখনও অনেক পিছিয়ে আছে ভারত। ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, এই রাডার প্ল্যাটফর্ম ধ্বংস না করা পর্যন্ত পাকিস্তানের আকাশে অভিযান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ এটি শুধু নজরদারি নয়, যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাৎক্ষণিক সুবিধা দেয়, যা চরম বিপাকে ফেলতে পারে ভারতীয় বাহিনীকে। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল। রিপাবলিকানরা ইমিগ্রান্টদের যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন ফি $1000 ধার্য করার প্রস্তাব করেছে। ইমিগ্রেশনের বিভিন্ন পর্যায়ে যুক্তরাষ্ট্রে ইমিগ্রান্টদের জন্য যে ফি ধার্য করে সেগুলোর মধ্যে এখন পর্যন্ত অ্যাসাইলাম আবেদন করতে কোনো ফি নেওয়া হয় না। কংগ্রেসের লোয়ার হাউজে রিপাবলিকানদের প্রস্তাবে বলা হয়েছে, আইনানুগভাবে যুক্তরাষ্ট্র প্রবেশ করে অ্যাসাইলাম আবেদন করলে ফি দিতে হবে $1000। এতে রাজস্ব আয় বাড়বে ও ট্রাম্প প্রশাসনের পক্ষে সীমান্ত পথে অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে কমবে। প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নের জন্য গত সোমবার হাউস জুডিশিয়ারি কমিটি কর্তৃক অন্তর্ভুক্ত হওয়ার জন্য সোমবার প্রকাশিত আইনের মধ্যে ইমিগ্রেন্টদের উপর ফি সংক্রান্ত আইন একটি। অ্যাসাইলাম আবেদনকারীদের উপর ফি ধার্য করার প্রস্তাব এর আগেও করা হয়েছে, কিন্তু সেসব প্রস্তাবে সামান্য পরিমাণে ফি ধার্য করতে বলা হয়েছিল, কিন্তু সেসব প্রস্তাব গৃহীত হয়নি। রিপাবলিকানদের প্রস্তাবটি গৃহীত হলে যুক্তরাষ্ট্রে বাস্তব অর্থেই সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ বিপুলভাবে হ্রাস পাবে, তাতে কোনো সন্দেহ নেই। প্রস্তাবে বেশিরভাগ অ্যাসাইলাম প্রার্থী ইমিগ্রান্টের মাথাপিছু $1000 ফি প্রয়োজনের উল্লেখ করা হয়েছে। যারা ইমিগ্রেন্ট শিশুদের স্পন্সর করবেন তাদেরকে শিশু স্পন্সরের জন্য $3500 ফি প্রদান করতে হবে। এর ফলে অভিভাবকহীন শিশুদের জন্য সীমান্ত অতিক্রম করা কঠিন হয়ে উঠবে। অ্যাসাইলাম আবেদন করার পর ওয়ার্ক পারমিটের জন্য প্রত্যেক আবেদনকারীকে $550 ফি আরোপের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এ ধরনের আবেদনকারীকে প্রথমবারের জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করার জন্য কোনো ফি প্রদান করতে হয় না, তবে নবায়ন করতে ফি এর প্রয়োজন পড়ে। MR আকাশ, আজকাল। মধ্যরাতে তুমুল উত্তেজনার মধ্যে পাকিস্তানের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারত। কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর বন্দুক হামলার জবাবে বুধবার গভীর রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবের 9টি স্থাপনায় এই হামলা চালায় ভারত। এই হামলায় এখন পর্যন্ত শিশুসহ 26 জন নিহতের খবর পাওয়া গিয়েছে। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুর। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই নাম দিয়েছেন, কারণ এই নামের পেছনে রয়েছে এক গভীর প্রতীকী বার্তা। কিন্তু কেন এই অভিযানের নাম সিঁদুরের নামে দেওয়া হলো? কি উদ্দেশ্য ছিল ভারতের? সিঁদুর হিন্দু বিবাহিত নারীরা সিঁথিতে পড়েন স্বামীর দীর্ঘায়ু কামনায় ও বিবাহিত জীবনের প্রতীক হিসেবে। ভারতের সামরিক বিশ্লেষকদের মতে অপারেশন সিঁদুর নামকরণের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষার প্রতি তাদের অটল প্রতিশ্রুতি প্রকাশ করেছে। পাশাপাশি এটি রক্তের সঙ্গেও যুক্ত, যা সাহস, ত্যাগ এবং প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে। তবে এই বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন নিউ ইয়র্ক ভিত্তিক পাকিস্তানি লেখক আজাদ ইসার। মিডল ইস্ট আইয়ের সাংবাদিক এবং জম্মু ও কাশ্মীর নিয়ে গবেষণা করা এই আজাদের মতে, পাকিস্তানে চালানো অভিযানে সিঁদুর নামকরণ চরমপন্থী হিন্দু চিন্তার প্রতিফলন। সিঁদুরের মাধ্যমে যেমন একজন নারীকে বিবাহ করা হয়, তেমনি পাকিস্তান সহ এই অঞ্চলের দেশগুলোকে অখণ্ড ভারতের অংশ বানানোর চেষ্টা করছে হিন্দু উগ্রবাদী সংগঠনগুলো। আজাদ ইসারের এই বিশ্লেষণের সঙ্গে একমত প্রকাশ করে পোস্ট দিয়েছে আরেক পাকিস্তানের প্রগতিশীল রাজনৈতিক কর্মী আম্মার আলী জান। পোস্টে আজাদ ইসার টুইট শেয়ার করে তিনি লেখেন, যেহেতু আমি নিজেও হিন্দু উগ্রপন্থা নিয়ে গবেষণা করেছি, এতটুকু নিশ্চিতভাবে বলা যায় হিন্দুবাদীরা পুরো উপমহাদেশে আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখে।
ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর নিয়ে একটি পোস্ট শেয়ার করেছে, যেখানে ইংরেজি অক্ষরের ভেতর সিঁদুরের থালা দেখানো হয়েছে ও কিছু সিঁদুর পড়ে যাচ্ছে। এর দ্বারা সেই সব নারীর কষ্ট বোঝানো হয়েছে যাদের জীবন এই হামলার কারণে বদলে গেছে। তাওফিকুল ইসলাম, আজকাল। ইসরায়েলের চতুর্দিকের আকাশকে রক্ষা করতে মজুদ রয়েছে 4 ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো ছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি থার্ড। তবে এত কিছুর পরও ইয়েমেন থেকে তেড়ে আসা ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলা করতে ব্যর্থ হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। রোববার হুতি বিদ্রোহীদের মিসাইল আশ্রে পড়ে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুনিয়ানে। স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে তেল আবিবের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠেছে এবং আতঙ্কিত মানুষ রাস্তায় গাড়ি থামিয়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন। এতে কমপক্ষে 4 জন আহত হয়েছেন এবং 2 জন বাংকারে আশ্রয় নিতে গিয়ে আহত হয়েছেন। তেল আবিব সহ বিভিন্ন শহরে বোমা আশ্রয় কেন্দ্র রয়েছে, যেখানে বাসিন্দারা সাইরেন বাজলেই কয়েক সেকেন্ডের মধ্যে আশ্রয় নিতে পারেন। অনেকের বাড়িতেই ফ্লোরের নিচে গোপন বোমা আশ্রয় কেন্দ্র রয়েছে, যা সাধারণত বন্ধ থাকে, কিন্তু হামলার সময় খোলা হয় এবং প্রতিবেশীরা সেখানে একত্রিত হন। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চল ও বড় শহরগুলোতে এই ধরনের আশ্রয় কেন্দ্র বেশি দেখা যায়। এছাড়াও অনেক স্কুল, হাসপাতাল ও অফিসে বোমা আশ্রয় কেন্দ্র রয়েছে। ইসরায়েলের সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ নিয়মিত এসব বাংকারের রক্ষণাবেক্ষণ ও প্রস্তুতি নিশ্চিত করে, যাতে জরুরি মুহূর্তে সেগুলো ব্যবহারযোগ্য থাকে। ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকতেও কিভাবে এই ক্ষেপণাস্ত্র সংবেদনশীল স্থানে আঘাত এনেছে তা নিয়ে শুরু হয়েছে নানান সমালোচনা। বিভিন্ন সময় ইসরায়েলের মাটিতে আশ্রে পড়া এসব মিসাইল থেকে রক্ষা পেতে বাংকারেই আশ্রয় খোঁজেন ইসরায়েলিরা। তবে সর্বশেষ হামলার আঘাতে বেন গুনিয়ান বিমানবন্দর এলাকায় প্রায় 25 মিটার একটি গর্তের সৃষ্টি হয়। ফলে ভবিষ্যতে এমন হামলা চালানো হলে ইসরায়েলিরা বাংকারে পালিয়েও শেষ রক্ষা পাবেন কিনা সে প্রশ্ন থেকেই যায়। MR আকাশ, আজকাল।